লেখাপড়ার বিষয়ে হেল্প নিয়ে থাকে। মোবাইলটা আমি ধরাই দিছি, কি করতেছি, খাবার খা, গেম দেখুক, আমি তাকে খাওয়াই দিচ্ছি, একটা নেশা তৈরি করে ফেলছি। আমার মোবাইল সন্তানকে পাশে রেখে তাকে আমি সময় দিচ্ছি না, আমি কি করতেছি, আমি মোবাইলে আমার কাজ করে যাচ্ছি। তাইলে পরিবার থেকেই কিন্তু একটা বিষয় চলে এসছে, ঠিক আছে, আমি আমার বাচ্চাকে মোবাইল দিচ্ছি না, কিন্তু সে তার বন্ধুদের কাছে যেয়ে মোবাইল দেখতেছি। তাইলে এখানেও আরেকটা বিষয়, আমার সাবজেক্টের সাথে যেটা আরেকটা আমরা পাঠ করাই, মূল্যবোধ ও নৈতিকতা, সেই নৈতিকতা এবং মূল্যবোধ শিখাতে হবে। জোর করে বোরকা বানালে হবে না, জোর করে বোরকা বানালে সে কিন্তু তার কাজ করে যাবে। মূল বিষয় হচ্ছে তাকে নৈতিকতা শেখাতে হবে, মূল্যবোধ শেখাতে হবে পরিবার থেকে। আর একজন আমরা ছোটবেলা থেকেও শিখে এসছি, আমাদের সন্তানরাও শিখে এসছে, পরিবার, বিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এই পরিবেশটা যাতে সুন্দর করা যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং এই যে নিরাপত্তা এবং এই যে অশালীন আলাপ, মানে আচরণ, দৃষ্টিভঙ্গি, এগুলো পরিবর্তনের জন্য শুধু সরকার নয়, সরকারের কর্মকর্তা কর্মচারী নয়, আপাময় নির্বিশেষে একদম তৃণমূল পর্যায়ে নাগরিক পর্যন্ত আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে। আমি এই কিছুদিন রোজার ভিতরে কিছুদিন আগে আমি জীবনগাছা আর একটা দুর্ঘটনা দেখলাম মোবাইলে। আমাদের জীবনগাছা পুলিশ প্রশাসন সেখানে একটা পদক্ষেপ নিয়েছিল, মদখালিতে একটা ক্রাইম হয়েছিল। মেয়েটা 999 অন করার সাথে সাথে পুলিশ প্রশাসন তাকে হেল্প করেছে। মানে আগের থেকে কিন্তু আমাদের প্রশাসন অনেকটা সজাগ হয়ে গেছে, তারপরেও তারা আসলে বেড়ে উঠছে না। একার পক্ষে এটা সম্ভব না। আমার মনে হয় আমরা যদি সহযোগিতা করি তাহলে সেই সুন্দর যে একটা পরিবেশ আমার সন্তানকে আমি দিতে চাই, সেই পরিবেশটা আসলে দেওয়া অনেকটাই সম্ভব হবে। আর আমরা আশাও করছি যে সবসময়ই আমাদের সাথে এই প্রশাসন থাকবে। আমাদের যে কোনো সময় আমার বাচ্চাদের যখনই যা কিছু সময় তোমরা রাস্তাঘাটে চলবে, পুলিশ প্রশাসন তোমাদেরকে ডাক দিচ্ছে, আর কিছুক্ষণ আগে ডাক দিল, তোমরা যখনই আমার মনে হয় তখনই হেল্প চাইবে পাবে। আর বাকিটুকু তো তারা এসছেন, তারা তোমাদেরকে বলবেন। যাই হোক, আবারও তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। আবারও তারা সময় করে, আমাদের বাচ্চারা আজকে কম আছে, আবারও তারা এরকম একটা দিন আমাদেরকে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসলে নারীর প্রতি সহিংসতা বা নারী নির্যাতন বা জেন্ডার ডিসক্রিমিনেশন যেরকমই বলি না কেন, আমরা অনেক সময় ভাবিও না। আবার এই নারী নির্যাতনের জন্য কিন্তু নারীরাই বেশি দায়ী। কারণ এই যে আসিয়ার ঘটনাটার সাথে কিন্তু তার বোনের শাশুড়ি জড়িত, বদখালির যে ঘটনাটা ঘটেছে, ওই ঘটনাটা পরবর্তীতে আমরা দেখেছি ফেসবুকে মেয়ে নিজেই স্টেটমেন্ট দিয়েছে যে আসলে ওই ঘটনা কিন্তু পুরোপুরি না। এরকম অনেক ক্ষেত্রে শাশুড়ি, ননদ, এরকম নানান বিষয় আশায় কিন্তু জড়িত থাকে। কিন্তু মূল বক্তব্য, আমার পরামর্শ হচ্ছে যে আমি একজন নাগরিক হিসাবে সচেতন নাগরিক হব, সুন্দর সুশৃঙ্খলভাবে জীবনযাপন করব, তাহলে ছোটো বড়ো ত্রুটি কিন্তু আমাকে স্পর্শ করতে পারবে না। তো আমরা যদি সবাই সচেতন হই, আমাদের সমাজ সচেতন হবে, দেশ সুন্দরভাবে থাকবে এবং সমাজ, রাষ্ট্র, প্রতিষ্ঠান সবই সুন্দরভাবে চলে আমরা সমৃদ্ধির পথে এগিয়ে যাব। এ পর্যায়ে আমি দুটো একটি কথা বলে অনুরোধ করছি আমাদের কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব আব্দুল হাকিম। আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি। আমি ছিলাম না, যা বলার আসলে আমরা বলে দিয়েছি, কিন্তু যা আসলে ভাবা উচিত সেটা কিন্তু আমরা ভাবছি না। শুধুই কি ইফটিজিং হচ্ছে, আমরা চাঁদাবাজি করছি না, আমরা কি প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করিনি, অর্থ বিভাগ থেকে শুরু করে পুলিশ বিভাগ, আমরা কি আমাদের দলীয় লেজুর ভিত্তি করার জন্য তাদেরকে ব্যবহার করিনি। মূল সমস্যা কিন্তু রাষ্ট্রীয় কাঠামো। আজকে আমরা যে বললাম বোরখা বা নিজেদের যে সেট, তো ইউরোপের দেশ তো হাফ প্যান্ট পরে মেয়েরা যাচ্ছে, সাহস পাচ্ছে কি? সেখানে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ছিল সুস্পষ্ট। আমরা যদি রাজনৈতিকভাবে যদি না চাই, তাহলে একা পুলিশ আর্মি নামিয়েও কিছুতেই কিছু করতে পারবো না। ইভেন প্রত্যেকটা পরিবার যদি সচেতন হয়, তাও কিছুতেই সম্ভব নয়। আমাদের রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। সেই সচেতনতা বলতে মিন করছে এইটাই যে কিছুতেই আমাদের দলে যেন এই ভণ্ড, বদমায়েশ, লুটেরা, চাঁদাবাজ লোকজন ঢুকে না পড়ে, এবং রাজনীতিটা এমন যেন হয়
পারস্পরিক সহনশীলতা এবং রাষ্ট্রই একমাত্র আমাদের মূল উদ্দেশ্য। এরকম যদি থাকে তাহলে কিন্তু আমরা এই ইভটিজিং সহ আরও সব কিছুর সমাধান করতে পারব। আর আমরা নিশ্চয়ই এভাবে বলতে আসিনি, এভাবে শুনতেও কেউ প্রস্তুত নই। আমরা যেটা শুনতে প্রস্তুত যে আমাদের ইভটিজিংয়ের জন্য তারাই বেশি দায়ী। আমি কিছুতেই এটি বিশ্বাস করি না। দু একটা পদচ্যুত মেয়ে হতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিছু ভয়ঙ্কর অতি সাহসী ছেলেরা এই কাজগুলো করছে। তার জন্য আমাদের একটু সচেতন থাকতে হবে। আর যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যে পরিবার থেকে প্রত্যেকটা যে ইউনিট, আমরা এখান থেকে যেন সচেতন হতে পারি যে কোনভাবে চললে, কোন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে, কোন পথ দিয়ে হাঁটলে আমি নিরাপদ, এটা আমাকে কিন্তু বুঝতে হবে। সর্বশেষ রইল আমাদের প্রশাসনে কয়টা মানুষ, সবাই কি পারবে? তাহলে আমাদেরকেই পারতে হবে। এবং আমরা যারা চারপাশে আছি, অভিভাবকের বাইরেও যারা যে মানুষ আছি, আমরাও যেন আমাদের দৃষ্টিভঙ্গিটার পরিবর্তন ঘটাই। ধন্যবাদ। ধন্যবাদ আমরা আমাদের আলোচনার যে মূল আলোচক যারা আছেন আমাদের এখানে পুলিশের কর্মকর্তা, আমরা তাদের কাছ থেকে এখন আলোচনা শুনব। প্রথমে আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ আবু সাইদ, তদন্ত চিফ। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষর মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, জিগরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ ইলিয়াস, সহকারী অধ্যক্ষ ও জিগরগাছা অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ বাবুর রহমান খান, আমার সামনে নির্দিষ্ট পত্র প্রতিষ্ঠানের দক্ষ মানুষ গড়ার কারিগর ও আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে যে বিষয়টা নিয়ে আমরা এখানে এসেছি মত বিনিময় করতে, তো এরকম একটা স্টেজে যে কথা বলতে পারবো, এটা আসলে আমাদের জন্য খুবই সৌভাগ্যের বিষয়। আমরা আইন শৃঙ্খলা রক্ষা করি, আমরা পোশাক পরি, এই জন্য আপনাদের থেকে আমাদের এটা ডিফারেন্স দেখা যায়। অর্থাৎ এখানে বসে রয়েছেন অনেক সদস্যবৃন্দ, কে টিচার কে স্টুডেন্ট বোঝার উপায় নাই, কিন্তু আমি সামনে বসে রয়েছি, আমি যে পুলিশ সেটা বোঝা যাচ্ছে। তো আমার পোশাকটাকে আমাকে পৃথক করে দিয়েছে। আমি মূলত এখানে এসেছি আপনাদের সেবা করার জন্য। তো আমরা একটা নির্দিষ্ট ট্র্যাক থেকে পিছনে চলে গিয়েছিলাম, আমরা আবার ফিরে এসেছি আপনাদের সেবা করার জন্য। তো আমরা যে বিষয়টা নিয়ে মতবাদ হয়ে এখানে এসেছি, আমি মনে করি 50টা মিটিং করলে যেটা না হতো, এখানে একটা মিটিংয়ে আমাদের জন্য সেটা তার চেয়ে বেশি ফলপ্রসূ হবে। কারণ এখানে আছে আমাদের শিক্ষক মণ্ডলী, যাদের ক্লাসে 50 জন স্টুডেন্ট থাকে। আমরা রীতিগতভাবে শুনেই এসেছি, আমরা পিতামাতার পরে শিক্ষকের কথা শুনি। অর্থাৎ একটা শিক্ষক যদি নীতি কথা বলে, প্রতিটা স্টুডেন্ট সেটা শুনতে বাধ্য থাকে। তো এটা আমি আশা করব আমাদের শিক্ষকরা যারা আছেন জ্ঞানগর্ভ, আপনারা আপনাদের টপিক্সে আলোচনার পূর্বেই অন্তত প্রতিদিন ক্লাসে অন্তত একটা করে আপনি আপনার ছাত্রীদেরকে একটা নীতি কথা শোনান। হয়তো 10 দিন শোনাতে হয়তো একদিন আমাদেরকে এটা ফলপ্রসূ হবে। হয়তো আপনাদের একটা কথা থেকে একদিন আমার জিগরগাছা মহিলা কলেজ থেকে জিগরগাছা ইউনিয়ন থেকে জিগরগাছা থানা, এমনকি সমস্ত বাংলাদেশটা এর এই নীতি কথা থেকে সব কিছু ভালো ফল পেতে পারি আমরা। তো এই জন্য আপনাদের কাছে কর্ডিয়ালি রিকোয়েস্ট থাকবে, আপনারা এটাকে ফলপ্রসূ করুন। আপনার টিচারদেরকে, আপনার ছাত্রদেরকে সেভাবে বক্তব্য দান করুন, বিভিন্ন নীতি কথা বলুন। অনেক টিচাররা বলেছেন মোবাইল সংক্রান্ত অনেক কিছু কথা। আসলে আমাদের সমাজে যা কিছু আছে প্রতিটা একটা ম্যারিটস অ্যান্ড ডিমেরিটস। তা আমরা যদি সেটাকে মিসইউজ করি তাহলে সেটা তো আমাদের জন্য খারাপ, কিন্তু মোবাইল কিন্তু আমাদের জন্য একটা খুবই ফলপ্রসূ জিনিস। আগে এক সময় বিদেশ গেলে একটা চিঠি পাঠালে 1 মাস পরে পৌঁছেছে কিনা এটা জানতে পারতাম আমরা। আর এখন আমার ছেলে বা আমার পরিবার পরিজন বেঁচে আছে কিনা সাথে সাথে জানা যায়। অর্থাৎ মোবাইল দেখলেই এটা বুঝতে পারি। কিন্তু সেই একই জিনিসটাকে আমরা এমন খারাপভাবে ব্যবহার করেছি, যেটা আমাদের সমাজের জন্য যে এক সময় করোনা আসছিল, করোনার মতো একটা ভাইরাস আকার ধারণ করেছে। এই জন্য আমাদের উচিত হবে, আমরা যেহেতু এখানে গার্ডিয়ান বেশি আছি, আমরা আমাদের পরিবারটাকে খেয়াল রাখবো, আমার বাচ্চাটা কী করছে সেটা খেয়াল রাখবো, আমার বাচ্চাটাকে যে মোবাইলটা দিয়েছে সেটা মিসইউজ হচ্ছে কিনা সেটা দেখবো, আমার বাচ্চা নির্দিষ্ট সময় বাড়ি ফিরছে কিনা এটাও খেয়াল করবো। এক সময় খেয়াল করলে দেখা গেল আমার বাচ্চা খারাপ পথে গেলেও সেটাও ফিরে আসবে, বা খারাপ পথে যাওয়ার আগে আমি আমার বাচ্চাটাকে কন্ট্রোল করতে পারবো। তো এই আশাবাদ ব্যক্ত করছি, যেহেতু আপনি টিচার, আপনি আপনার স্কুলের 5টা স্টুডেন্ট বা 50টি স্টুডেন্টকে শিক্ষা দান করেন। এই স্টুডেন্ট কোনটা কোন স্টাইলে কোন দিকে যাচ্ছে আপনি নজর দিলেই দেখতে পারেন যে আমার এই বাচ্চাটা ভালোর দিকে যাচ্ছে না, এই বাচ্চা আমার খারাপ পথে যাচ্ছে। অবশ্যই আপনি কন্ট্রোল করলে করতে পারবেন। তো বর্তমান পরিস্থিতি, যেমন আমি আমার ছোটোবেলার ছোট্ট একটা কথা বলে শেষ করছি, যেহেতু অনেক দীর্ঘ হয়ে গেছে। আমার এখন একটা থাপ্পড়ের কথা মনে আছে এক টিচারের।
কিন্তু এখনকার সময় একটা থাপ্পড় দিলে হয়তো টিচারের দিকে স্টুডেন্টরা আরও এগিয়ে চলে যায়। তো আমাদেরকে দিন দিন এই পরিবেশটাকে আগের সেই পূর্বে যে দিন ছিল ওই পরিবেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে, যাতে একটা স্টুডেন্ট তার টিচারের প্রতি সমীহ যে ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ ছিল সেটা যেন আবার তৈরি হয়। তো আপনাদের কাছে এই কর্ডিয়ালি রিকোয়েস্ট থাকবে, আর যেহেতু ছাত্রীর সংখ্যা কম আছে তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমরা আমাদের জীবনটাকে এমনভাবে গড়ি, আমরা নিজেরা কোনো দিকে ধাবিত না হয়ে আমরা আমার নিজের জীবনটাকে এমনভাবে গড়বো যে পুরো কোনো একটা ব্যক্তি নয়, কোনো একটা পরিবার নয়, পুরো সমাজটা আমার দিকে ধাবিত হবে। তো এই আশাবাদ ব্যক্ত করছি সবাইকে আইন শৃঙ্খলা সহায়তা করার জন্য। আর আপনাদের সামনে কোনো অপরাধ বা কোনো কিছু ঘটলে যদি আপনাদের একটা ফোন পেয়ে সেই অপরাধটাকে আমরা নিবারণ করতে পারি, সেটাই হবে আমাদের এই মত বিনিময় সভার সবচেয়ে সার্থকতা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলের সুন্দর সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আসলে আমার নিজেরই একটু অনুভূতি, এই উপমহাদেশে পুলিশিং ব্যবস্থা চালু করেছিলেন লর্ড ক্যানিং। তো এই পুলিশের সাথে আমাদের সম্পর্ক, রাষ্ট্র থাকলেই পুলিশ থাকবে, রাষ্ট্রের শৃঙ্খলার জন্য পুলিশের প্রয়োজন। কিন্তু পুলিশের প্রতি যে আস্থা, পুলিশের প্রতি যে মানুষের ভরসা, সেটি কিন্তু বিগত সময় কিন্তু ছিলই না। আমরা কোনোদিন দেখিনি যে ঝিকরগাছা থানার কোনো কর্মকর্তা আমাদের কলেজে এসে এভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেছে। এটি একটি আমাদের রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাইন। আমরা আশা করব পুলিশ বিভাগ যে মডিফাইড হয়ে নতুন রূপে, জনগণের বন্ধু রূপে, জনগণের সেবক রূপে আসছে, তারা এই ধারা অব্যাহত রাখবে। এ পর্যায়ে আমাদের আজকের প্রধান আলোচক হিসাবে বক্তব্য উপস্থাপন করবেন জনাব বাবলুর রহমান খান, অফিসার ইনচার্জ ঝিকরগাছা। আমি এখানে না দাঁড়িয়ে এখানে কথা বলি নাকি? বলেন বলেন। ওখানেই ভালো ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ঝিকরগাছা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত বাল্য বিবাহ, ভর্তুকি, মাদক এবং অন্যান্য চাঁদাবাজ সংক্রান্ত আলোচনা করার সম্মানিত সভাপতি আমার ঝিকরগাছা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ আমার সামনে উপস্থিত আছেন, কলেজের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং মানুষ গড়া কারিগর, সামনে উপস্থিত আমার ছাত্রীরা, আমার মেয়ের সমতুল্য, বোনের সমতুল্য ছাত্রীরা, মেয়ের সমতুল্য বা বোনের সমতুল্য, এবং আমার বন্ধু, ও কিন্তু আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, তদন্ত করছি। সবাইকে ঝিকরগাছা থানার পক্ষ থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বাবলুর রহমান খান, অফিসার ইনচার্জ হিসেবে আপনাদের ঝিকরগাছা থানাতে প্রায় 5.5 মাস হলো যোগদান করেছি। আমি এবং আমার যে বন্ধু আছে তদন্ত করছি, আমরা কিন্তু দুজনেই একই সাবজেক্টে পড়াশোনা করি। আমি ইকোনমিক্স অনার্স মাস্টার্স, ভাবি ইকোনমিক্স অনার্স মাস্টার্স। আমরা একসঙ্গে এখানে চাকরি করতে এসেছি। তো আমার এখানে উপস্থিত আছে, আমি মনে করি 12 থেকে 14টা ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষার্থী। আমরা আপনাদের সরকার সমতুল্য, ভাইয়ের সমতুল্য, আমরা যে আলাদা জগতের লোক বা আলাদা কিছু তা না। এখানে আলোচনার তেমন কোনো কিছু নাই, জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করা, আপনাদের সঙ্গে শেয়ার করা, আলোচনা করার কিছু নেই, আপনাদের সঙ্গে বিষয়গুলো একটু শেয়ার করা। কারণ আপনাদের মাধ্যমে ঝিকরগাছা থানা এলাকার এই যে ঝিকরগাছা মহিলা ডিগ্রি কলেজে যে শিক্ষক শিক্ষিকাবৃন্দ আছে এবং ছাত্রীরা আছে, তাদের মাধ্যমে টোটাল ঝিকরগাছা থানা এলাকায় এই মেসেজটা পৌঁছে যাবে। এবং আপনারা একটা কথা বললে, আমার সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ যদি একটা কথা বলে, সেটা অবশ্যই ছাত্রীরা শুনবে এবং এলাকায় যারা আছে বসবাসরত সাধারণ জনগণ যারা আছে তারা আপনাদের কথা শুনবে। আমরা যখন চাকরিতে আসছি, আসলে ইচ্ছার বিরুদ্ধে চাকরিতে আসছি। ইকোনমিক্সের স্টুডেন্ট আসছি পুলিশে থাকে, আমার মনে বলছে পুলিশ আছে, তো আসলে আমার ইকোনমিক্স সম্পর্কে ভুলে গেছি। কারণ আমার সাবজেক্টের বিপক্ষে চাকরি হয়েছে কিনা বলে, আমার তো থাকার কথা ছিল কোনো ব্যাংকে, না হলে কোনো অ্যাকাউন্ট সেকশনে অথবা কোনো কলেজের টিচার হিসেবে, লেকচারার হিসেবে থাকার কথা ছিল। সেটা হিসেবে আসলে দিদি আমাদের এখানে রাখছে, সেই জন্য আমরা এখানে এসে চাকরি করছি। যাক, আমার 5.5 মাস হচ্ছে কর্মকালী থানায়
সাড়ে 5 মাসে আমি যেটা দেখছি, আমাদের চাকরি 18-19 বছর চাকরি, এত মেয়ে অপ্রাপ্ত বয়স্ক বলতে আমরা চাকরি যাই 18 বছরের নিচে যে মেয়েরা থাকে তাদেরকে অপ্রাপ্ত বয়স্ক বলি আমরা। এত মেয়ে চলে যাওয়ার কাহিনী, যে সম্পর্ক করে চলে যাচ্ছি, এটা আমি অন্য কোনো থানাকে দেখি নাই। অ্যাভারেজ প্রতি মাসে 20 থেকে 25টা মেয়ে চলে যাচ্ছে সম্পর্কের কারণে চলে যাচ্ছে। আমাদের প্রিন্সিপাল মহোদয় গতকাল প্রতিদিন আমার রুমে ছিল, আমি একটা বিষয়ে আলোচনা করতেছিলাম। আধা ঘন্টার ভিতর 3টা কমপ্লেন আসছে, 3টা কমপ্লেন আসছে যে এসে বলতেছে যে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে বা আমার ভাইজিকে অপহরণ করে নিয়ে গেছে। তা উনি ছিল, আমি বললাম যে অপহরণ করতে গেলে তো অন্তত একটা মেয়েকে অপহরণ করতে গেলে সর্বনিম্ন 4 জন লোক লাগে, সর্বনিম্ন 4 জন লোক লাগে। কারণ 2 হাত 2 জন ধরা লাগবে, 2 পা 2 জন ধরা লাগবে, তারপরে তো মেয়েটা চিল্লাচিল্লি করে নাকি, তার মাথা পিছিয়ে আধা ঘন্টা লাগে। আমরা পরে ঘটনা শুনে জানলাম যে না, একটি মেয়েকেও অপহরণ করা হয় নাই। প্রতিটা মেয়ে সম্পর্কের কারণে, যে কোনো কারণে সম্পর্ক করছে, সম্পর্ক করছে। এবং এটাই সত্য যে 5.5 মাসে যতগুলো মেয়ে 100 উপরে মেয়ে চলে গেছে এখান থেকে, বা সদ্য বিবাহিত মহিলারা চলে গেছে, প্রত্যেকে গেছে তাদের সম্পর্কের কারণে। যে কোনোভাবে মোবাইলের মাধ্যমে সম্পর্ক তৈরি হয়েছে, সম্পর্ক তৈরি হওয়ার ফলে তারা চলে গেছে। তো আমরা আগে আইন ছিল ব্রিটিশ আইন, এখন ব্রিটিশ আইন করে গেছে, সেই আইন অনুযায়ী কিন্তু আমরা আমাদের দেশ পরিচালিত হয়, আমরা আইনটা করে থাকি। বাট সময়ের পরিপ্রেক্ষিতে 2000 সালে নারীদের কথা বিবেচনা করে দণ্ডবিধি থেকে আলাদা আইন হয়েছে। 2000 সালে নারীদের জন্য আলাদা আইন সময়ের পরিপ্রেক্ষিতে বিভিন্ন আইন কিন্তু হয়। সাইবার ক্রাইম, বিশেষ করে 2000 সালে নারী নির্যাতন দমন আইন হল, সেটা সংশোধন করে 2003 সালে আবার একটু সংশোধন করে আর একটু টাকা দিয়ে। এবং বর্তমান সরকার চাচ্ছে যে নারী নির্যাতনের যে ধারাগুলো আছে বা বিভিন্নভাবে যে মহিলারা নির্যাতিত হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, আরেকটু তারা মোটামুটি আইনটা সংশোধন পরিকল্পনা 2000 সালে যে আইনটা হলো শুধুমাত্র নারীদের সাপোর্ট দেওয়ার, নারীদের, আমার ছাত্রী বন্ধুদের উদ্দেশ্যে বলছি, নারীদের সাপোর্ট দেওয়ার জন্য, আমার সম্মানিত শিক্ষাবিন্দুরা আছে, নারীদের সাপোর্ট দেওয়ার জন্য 2000 সালে আইন। এখন আমরা আইনের অত ব্যাখ্যায় যেতে চাইনি, অল্প সময়ের ভিতরে বলতে চাই, সেটা হচ্ছে 18 মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই, 18 বছরের নিচে কোনো মেয়ের মতামতের কোনো মূল্য নাই। ক্লিয়ার মেসেজ? 18 বছরের নিচে ওই মেয়ের মতামতের, বিশেষ করে সে বিবাহ করবে, মতামত বলতে ওইটা বোঝাবে শুধুমাত্র তার বিবাহের ক্ষেত্রে বলতেছি, বাট অন্যান্য ক্ষেত্রে না। অন্যান্য ক্ষেত্রে সে পারিবারিক যে কোনো ছোটোখাটো বিষয় থাকতে পারে, যে কোনো মতামত দিতে পারে, আবার কেউ ভিন্নভাবে নিন না। তার বিবাহের ক্ষেত্রে তার ডিসিশন নেওয়ার কোনো মূল্য নাই। আমি আলাদা কোনো কিছু বলতে চাইনি, শুধুমাত্র যে একটা ঘটনা বলতে চাই। আমাদের মেয়েরা, অনেক ঘটনা আছে, সেটা 100-র উপরে মেয়েকে আমরা উদ্ধার করছি 5 মাসে। একটা 2টো মেয়ের ঘটনা বলি, কারণ আপনারা সবাই শিক্ষক শিক্ষিকা আছেন, আপনারা অনেক জ্ঞানী মানুষ, অনেক কিছু জানেন। আমি বই পুস্তকের ওই দিকে যেতে চাই না, বাস্তব ঘটনা যে একটা ঘটনা আলোচনা করে আমি শেষ করলাম। তো একটা মেয়ের বাবা এবং মা আসলো, এসে বলছে আমার মেয়েটা অপহরণ হয়েছে, ক্লাস 9-এ পড়ে, সে ক্লাস 9-এ পড়ে। তো আমি মেয়ের বাবাকে বললাম যে না, আপনার মেয়ে অপহরণ হয় নাই, আপনার স্ত্রী জানে মেয়েটা কোথায় আছে। বলো না স্যার, আমার স্ত্রী জানেই না। বললাম না, আপনার স্ত্রী জানে মেয়েটা কোথায় আছে। তা বলো চ্যালেঞ্জ করলাম, বললাম জান আপনার স্ত্রী জানে। তো যাও, যে মেয়েটাকে আমরা কক্সবাজার থেকে উদ্ধার করলাম। কোথা থেকে? কক্সবাজার থেকে উদ্ধার করে নিয়ে এসলাম। ওই ছেলেটার সঙ্গে মেয়েটার পরিচয়, যে আমার ছাত্রীদের উদ্দেশ্যে বলছি, আমার বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার মেয়েও কিন্তু ক্লাস 3-তে পড়ে, ওর দেখতে শুনতে অনেক লম্বা এবং ইংলিশ ভার্সনে পড়ে। আমার মেয়ের সমতুল্য, তোমরা ভোরের সমতুল্য। তো আমি বললাম যে মেয়েটাকে আমরা নিয়ে আসলাম উদ্ধার করে, ছেলেটাকে এবং মেয়েটাকে আমার অফিসে মুখোমুখি করলাম। অফিসে মুখোমুখি করে জিজ্ঞেস করলাম,
ওই ছেলেটার সঙ্গে পরিচয় হয়েছে মেয়েটার মোবাইলের মাধ্যমে, কিসের মাধ্যমে? মোবাইলের মাধ্যমে পরিচয় হয়েছে। ছেলেটা দেখতে শুনতে লম্বা চুল ছোটো কাটি, সে পরিচয় হয়েছে সে সেনাবাহিনীতে চাকরি করে, সেনাবাহিনীতে চাকরি করে। সেনাবাহিনী চাকরি করা একটা চাকরিজীবী ছেলে, তখন মেয়েটা কিছু হয়েছে 3 মাসের ব্যবধানে ওই মেয়েটা ওই ছেলেটার সঙ্গে চলে গেল। যাওয়ার আগে ওই মেয়েটা ওর মার সঙ্গে ছেলেটার কথা বলা হয়েছে ভিডিও করে। মেয়ের খালার সঙ্গে কথা হয়েছে, মেয়ের নানির সঙ্গে কথা হয়েছে, মেয়ের নানির সঙ্গে কথা হয়েছে। কথা হওয়ার পরে মা মনে করছে যে আর্মিতে চাকরি করে, তো জেলে চলে যাও। ওই ছেলেকে আমরা ধরে নিয়ে আসলাম, মেয়েকে উদ্ধার করে এলাম কক্সবাজার থেকে। আনার পরে দেখা দিয়েছে ওই ছেলে তোমার চাকরি, ওই ছেলেটা সিকিউরিটি গার্ডে চাকরি করে, কোন একটা বাড়ির দারোয়ানতে চাকরি করে। সে পরিচয় দিচ্ছে কি আর্মিতে চাকরি। সে কি কক্সবাজার এলাকায় নাকি এলাকায়? ওই এলাকা ওই বঙ্গের তাহলে সে পরিচয় দিল আর্মিতে চাকরি করে। সে দেখা গেল ইভেন ওই ছেলের বাবা মা তাকে দীর্ঘদিন ধরে তাকে পরিচয় দেয় না, কারণ ওর আর একটা বউ আছে, আর একটা বউ আছে। তাহলে দেখেন আমাদের মেয়েরা কিভাবে প্রতারিত হচ্ছে, কিভাবে প্রতারিত হচ্ছে। আমি ওই মেয়েটাকে বললাম, মেয়েটা বলতেছে আমি যাবো না, বাড়ি যাবো না। আমি বললাম এই মেয়ে, তোমার বাবা মা তোমাকে 18 বছর 14 বছর তোমার ওষুধ খাওয়ানো খাওয়ানো, যে মা তোমার পেটে গর্ভে রাখলো, 10 মাস 10 দিন পেটে রাখলো, একটা বার মার কথা কি চিন্তা হলো না? তোমার বাবার দিকে তাকাও, তুমি বাবার দিকে তাকাও। তুমি চলে যাওয়ার পর সে 8 দিন 9 দিন খায় না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তোমার মা ঘুরে বেড়াচ্ছে, আমার মনে হচ্ছে না? তোর মেয়েটা কান্না করছে, আবার বলছে যে আমি আমার মার সঙ্গে যাবো, মার সঙ্গে। তাহলে এই যে আমি বলি যে দুষ্ট লোকেরা মিষ্টি কথা বলে, বোঝা গেছে? মেয়েরা দুষ্ট লোকেরা মিষ্টি কথা বলতে, এমন ভাবে কথা বলতে মনে হবে যেন এইরকম কথা তোমরা কখনো আগে বলো নাই। মেয়েদের আমি শিক্ষিকাদের উদ্দেশ্য বলছি, অনেক শিক্ষিকারা আছে, অনেক বয়স্ক বলবো আছে, চাকরি করে তারাও এই ভুল করতে যায়, তারাও। প্লিজ আমি শিক্ষিকাদের উদ্দেশ্য বলছি, টিচাররা আছে যারা, আপনারা আপনাদের মেয়েদেরকে বোঝাবে যে না, দুষ্ট লোকেরা মিষ্টি কথা। আগে একটা ছেলেকে জানো সে ছেলেটা কী করে, আগে তো বংশ পরিচয় অনেক কিছু ছিল, এখন তো নাই, তার বংশ পরিচয় নাই, যে যার সঙ্গে চলে যাচ্ছে। আমার দরকার যে আমি যে ছেলেটার সঙ্গে সম্পর্ক, বাবা মা কি খারাপ চাই? বাবা মা চাই যে তার শত কষ্টের বিনিময় হলেও একটা ভালো জায়গায় খাবো, অথচ সে মেয়ে বলতেছে আমি মাকে চিনি না বাবাকে। তো যদিও কেউ ভুল করে দিয়ে থাকে সেটা অন্যায় এবং সেটা তার অপরাধের সামিল। 18 বছরের নিচে ওই মেয়ের বলছে না মতামতের কোনো মূল্য নাই, ঠিক আছে? সে বিয়ের ক্ষেত্রে কোনো অপিনিয়ন দিতে পারবে না, সে যাই বলুক না কোনো। আমরা কিন্তু আইনগতভাবে তাকে পরিচর্যা করবো। যদি দেখি কোনো মেয়ে কথা অবৈধ হচ্ছে তাকে আমরা লিখে দেবো সেফ কাস্টডি যাওয়ার জন্য। সেফ কাস্টডি কিন্তু এক প্রকার জেল, সেখানে থাকতে হবে। তো মেয়েরা আর মোবাইলে যে কথা আসছে, আমার এক শিক্ষক বলছে যে মোবাইলের ব্যাপারে মোবাইল থাকবে কিন্তু মোবাইলের খারাপ ব্যবহার যেন না হয়। আমার ওই যে বন্ধু বলছে যে আপনার মেয়ে আপনার ছেলে কোথায় যায়, আমরা কিন্তু গ্রামের মানুষ, মাগরিবের আজানের পরে কোনোদিন বাইরে থাকি না। আগে তো বিদ্যুৎ ছিল না, আমার নিজের মনে আছে, আমার ওই যে সুন্দর করে মায়ের সরকার করার জন্য আগে গ্রামগঞ্জে হাঁসমুরগি ছিল, ওই যে হাঁসমুরগির ঘরটা দরজা লাগাই দিয়ে হারিকেন ছিল, হারিকেনটা নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করে হারিকেনটা যত কারেন্ট ছিল না গ্রামে, তো এটা করে আমরা এখানে এসেছি। আমরা তার বিভিন্ন জায়গাটা লোক না, বিভিন্ন জায়গাটা লোক আমরা যদি শিক্ষায় আসতাম ও আমি 26 আসতে পারতাম, 26-27 আমাদের আসার সুযোগ ছিল। তার আগে আমরা পুলিশে চলে আসছি। আমরা বিভিন্ন জগতের লোক না, আপনাদেরই সন্তান, আপনাদের ভাই, মনে করার কোনো কারণ নাই। তো মেয়েদের আমরা চাই আমাদের ভিতর গাছাপানা এলাকা, আমরা দেশ নিয়ে, আমাদের দেশটা অনেক বড় ব্যাপার। আপনার আমার যেটুকু দায়িত্ব সরকার দিচ্ছে
আমাদের সমাজের কাছে যে দায়বদ্ধতা ততটুকু করি। আমাদের মেয়েরা নিরাপদে স্কুলে কলেজে আসবে, তার জন্য যে ধরনের সাপোর্ট দরকার সেটা আমরা দেব। যে ধরনের সাপোর্ট আমরা দরকার সেটা আমরা দিব। যদি আমি প্রিন্সিপাল মহোদয়কে বলবো বা শিক্ষকবৃন্দ যারা আছে, শিক্ষিকা আছে, 10টার পরে যদি কোনো ছেলে রোডে বসে থাকে, প্লিজ আমার নাম্বার দিয়ে দিচ্ছি, কার্ড দিয়েছি, আমাকে জানাবেন। মেয়েরাও জানাতে পারো তোমরা যে না আমরা স্কুলে কলেজে যাওয়া 2টা ছেলে বা 3টা ছেলে তারা আমাদেরকে ডিস্টার্ব করে, তারা আমাদেরকে আমরা আর হিটে গেলে তেমনভাবে তাকায়। বা আমি যে কোনো একটা দেশের উদ্দেশ্যে বলতে চাই, মানে দেশের অভিজ্ঞতা থেকে বলতে চাই। আমি দীর্ঘ 1 বছর ছিলাম, সে দেশের মেয়েরা জিন্সের প্যান্ট পরে, তো জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি টি শার্ট পরে। সে দেশের থেকে আমার যে অভিজ্ঞতাটা আমি দেখছি, তা আমি মনে করতাম মনে হয় যে দেশের মেয়েরা জিন্সের প্যান্ট পরে, হাফ শার্ট পরে বা গেঞ্জি পরে, এরা মনে হয় খুব এদের চলাফেরা মনে হয়, এদের আচার মনে হয় খুব খারাপ। তো ওই 1 বছর থেকে আমি যেটা দেখেছি, একটা ছেলেও ভুল করেও মেয়েটার দিকে মেয়েদের দিকে মাথা উঁচু করে তাকায় না। তারা মেয়েদের সম্মান করে, এবারে মেয়েদের সম্মান করে। একটা মেয়ে ঘরে যতটুকু নিরাপদ, প্রায় 2টা 3টা বাজুক, বাইরেও ততটুকু নিরাপদ, বাইরেও ততটুকু নিরাপদ। তো আমার যেটা চিন্তা সেটা আছে, 2টা জিনিস আমাদের জরুরি। প্রথমত মা বোনদের সম্মান করা, প্রথমত মা বোনদের সম্মান করা, সেটা প্রথমত। দ্বিতীয়ত যদি আমি প্রথমত আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছে, আমি মেয়েদের উদ্দেশ্যে বলবো, প্লিজ ওনাদের অবশ্যই সম্মান করতে হবে। যে সামনে ভবিষ্যৎ অন্ধকার। আমরা ক্লাস 4 থেকে ক্লাস 8 পর্যন্ত যে ইংরেজি শিখেছি, আমার এক স্যার ছিল পেটাতো ইংলিশে। উনি এমন পেটাতো, আপনার টেস্ট না জানলে, টেস্ট যদি ঠিকমতো না, সব এমন ব্যাখ্যা। সে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত 2 বছর ইংরেজি শিখাইছে আমাদের। সেটা দিয়ে আমাদের বাকি জীবন পার হয়ে গেছে। এবং ওই স্যারের কথা যারা ধৈর্য ধরে শুনছে, তারা প্রত্যেকে ক্লাস অফিসার। বুঝতে পারছি? ওই স্যারের কথা যারা শুনছে, প্রত্যেকে ক্লাস অফিসার হয়েছে। আর যারা শুনে নাই, আজকে তারা কেউ বিলে কাজ করে, কেউ মানে তাদের বলার তার ভাষায় প্রকাশ করবে না। প্লিজ, এটা তো আমি সবসময় আমার শিক্ষকদের দিকে এখনও গ্রামে গেলে পায়ের দিন সালাম করতে, কারণ কোনো শিক্ষক চায় না যে একটা ছাত্রের অমঙ্গল হোক। আমার বন্ধু বলছে যে বাবা মার পরে হচ্ছে শিক্ষকের স্থান। আমি মনে করি বাবা মার থেকে কোনো অংশে শিক্ষক কম না, বাবা মা সমান সমান, বাবা মারাই এবং শিক্ষকরা আমি মনে করি। তাহলে আমাদের যদি দেশ হিসেবে বা আমরা জাতি হিসেবে উন্নতি করতে চাই, অবশ্যই শিক্ষকদের সম্মান করতে হবে। দ্বিতীয়ত মা বোনদের সম্মান করতে হবে, মা বোনদের সম্মান করতে হবে। কারণ আমাদের এই জিকরগাছা থানা এলাকায় আমার জনসংখ্যা আছে 3,32,000 সামথিং, ভোটার সংখ্যা আছে 2,64,000 সামথিং। সেখানে আমার অর্ধেক আছে নারী, অর্ধেক আছে নারী, মেয়েরা। এখন একটা পরিবারে 5জন বা 7জন সদস্য। সেখানে আগে ছিল কি, বাবা এইভাবে 4 ছেলে মেয়ে, বউ, দাদা দাদি, অন্যান্য যারা আছে ওই একজনের উপরে তারা একটা অসুস্থ করতো, 5-8-9 কি করতো, তারা না খেতে। কিন্তু বর্তমান সেই সময়টা নাই। আর মুখতলার ছেলে আমার বাড়ি ফুলতলাতে, আপনারা 10-12 কাছাকাছি, আমাদের সব কিছু এক। ফুলতলায় বাড়ি, অর্থাৎ আমাদের বাজারঘাট সব কিছু আমাদের যশোরের সাথে মিলানো। তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, বিভিন্ন মিল ফ্যাক্টরি হয়েছে, অনেক কিছু হয়েছে। ছেলেদের সাথে তাল মেলায় কিন্তু মেয়েরাও কাজ করে, মেয়েরাও কাজ করে। মেয়েরা যদি শিক্ষায় শিক্ষিত হয়, 18 বছরের পূর্বে সে যদি বিয়ে না করে, সে যদি SSC ইন্টার পাস করে, সে যে কোনো একটা যদি মুরগিও পালন করে, সে 10টা মুরগিও চাষ করলেও অন্তত তার হাত খরচটা হয়ে যাবে, হাত খরচটা হবে। যদি 5টা বাচ্চাদের পড়ায়, তারপরও হাত খরচটা হবে।
18 বছরের আগে বিয়ে করলে কী হবে? সে ছেলেটাকে তোমরা বিয়ে করতেছ, সেই ছেলেটা শারীরিকভাবে শারীরিক গ্রোথটা নাই, তোমার নিজেরও শারীরিক গ্রোথটা নাই। যখন বিয়ে করতেছ, বিয়ে করার পরে ওই ছেলেটা কোনো কিছুই করে না, 1 বছর পরে তোমার একটা বাচ্চা আসবে, বাচ্চাটাকে তুমি শারীরিকভাবে একটা ভেঙে পড়ো, তোমার দিকে তাকানো যাবে, তোমার দিকে তাকানো যাবে না, ওই সময় কোনো আয়োজন করে না। তখন তোমাকে দেখে যায় ও বাইরে যাবে, বাইরে গেলে সুন্দরী সুন্দরী মেয়ে রাখবে, মেয়ে দেখে আসে তোমাকে তার ভালো লাগছে না, তোমাকে আর তার ভালো লাগে না, কারণ যে ওই সারাদিন বাইরে সুন্দরী সুন্দরী মেয়ে দেখে আসতেছে। কারণ তোমার অল্প বয়সে বাচ্চা হইলে ওই বাচ্চাটা অপুষ্টিতে বলবে, স্বামী ইনকাম করে না, তুমি শারীরিকভাবে মানসিকভাবে একেবারে রোগাগ্রস্ত হয়ে যাচ্ছে। কী পরিণতি হচ্ছে? একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করছে, বাচ্চাটা কী অপরাধ? বাচ্চাটা কী অপরাধ? ও তো অপুষ্টিতে রোগে কোনো এক সময় যাচ্ছে না খেয়ে আস্তে 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 জন্য মেয়েদের 18 বছরের নিচে বিয়ের ব্যাপারে বাবা মা বিয়ে দিতে চাইলে আমি নাম্বার দিয়ে দিলাম, নাম্বারে ফোন করে বলতে হবে যে যাই বলে সম্মান করা যে ভাই বা যেটা বলেন সমস্যা নাই, যে আমাকে বিয়ে দিতে চাচ্ছে, আমার ইন্টারভিউতে বিয়ে দিতে চাই। পাশাপাশি আমার সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ আছে, তাদের সাথে বলতে হবে যে স্যার আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে দিতে চাই। নিজে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। বহুত ছেলে 5 পাস ঘুরবে, কিন্তু বহুত ছেলে 5 পাস ঘুরবে, থাকবে এই যে আমার সম্মানিত শিক্ষিকাবৃন্দ যারা আছে, এটা স্বয়ংসম্পূর্ণ, নিজেরা স্বয়ংসম্পূর্ণ। স্বামীকে কি দিল কি না দিল এটা তাদের চিন্তা নাই, আছে তো নিজে ইচ্ছা মতো সুন্দর করে ড্রেস কিনতেছে, বাজার করতে, ছেলে মেয়েদের পড়াশোনা চলে। তো 18 বছরের নিচে কোনো বিয়ের ব্যাপারে কোনো সম্পত্তি নাই, হইলে আমাদের জানাইতে হবে। আর ইফতিজিংয়ের যে বিষয়টা গেল, রোডে যদি এরকম কোনো ছেলে ডিস্টার্ব করে, আমি নাম্বার দিয়ে গেলাম, আমাকে জানাইতে হবে, আমরা একটা কঠোর ব্যবস্থা নেব, কঠোর ব্যবস্থা নেব। আর মাদকের যে বিষয়টা বলি, খালি ছেলেরা কিন্তু মাদক সেবন করে না, মেয়েরাও কিন্তু মাদক সেবন করে। অনেক মেয়েরা আছে যারা খায়, সিগারেট খায়, ইয়ারা খায়, আটা আছে আমাদের কাছে, সব মেসেজ কিন্তু আছে, তারা খাচ্ছে, নিজে ধ্বংস হচ্ছে। একটা মেয়ে যখন মাদক সেবন করে, তার পেটে যখন একটা সন্তান আসবে, একটা মেয়ে যখন মাদক সেবন করে, তার পেটে যখন বাচ্চা আসে, সেটাও কিন্তু আসক্ত হয়ে যায়, নাকি আসক্ত? প্লিজ ওই সেবন করে খালি মেয়েদের উদ্দেশ্যে বলছি না, আমাদের পুলিশের গ্রুপ অনেকে আছে যারা সেবন করে, তাদের কিন্তু আমাদের টেস্ট হয়, টেস্ট করে তাদেরকে আউটপুট দেয়। আর শিক্ষক শিক্ষিকা যারা আছে, প্লিজ আগে কোনো আপনার স্টুডেন্টকে শিক্ষা দেওয়ার আগে, ক্লাস নেওয়ার আগে আপনি নিজে সংযত হবেন যে না আমি মনের দিকটা আমি ফিরি। বিবেকের হত্যা কিছু না আছে, না আমি সিগারেট খাই না, বা আমি গাঁজা খাই না, বা আমি মদ খাই না, হিরোইন খাই না, তারপরে আমি জানাই নাকি জানাই। এরকম আমাদের এই ক্যাম্প আছে, দ্বিতীয় কথা মহিলা ডিগ্রি কলেজ, যেখানে অনেক বাইরের ছেলেমেয়েরা আসতে পারে। কারণ কি? এখানে মেয়েরা আছে, এখানে মেয়েরা আছে, মেয়েদের দেখার জন্য এসে তারা উঠে দিতে পারে, রাত্রি এসে কাজের আড্ডা হয়, এরকম যদি থাকে আমি এসে বলবো, আমাকে জানাবেন, আমরা একটা ব্যবস্থা নেব। আমি চাই যে দ্বিতীয় কথা মহিলা ডিগ্রি কলেজে আমার যারা শিক্ষিকা আছে, পাশাপাশি আমার বিশেষ করে শিক্ষিকারা তারা সুন্দরভাবে শিক্ষা প্রতিষ্ঠানে আসুক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকুক। আমরা এই যে প্রায় 70-60 জন অফিসার ফোর্স আছি, আমার 3 লক্ষ 3.5 লক্ষ পুলিশ অফিসার পুলিশ আছে, যাদের পক্ষে আসলে আইন শৃঙ্খলা রক্ষা করা কঠিন, আইন শৃঙ্খলা রক্ষা করা কঠিন। তো আমরা সেটা আপনাদের সহযোগিতা নিয়ে করতে চাই। আমাদের ট্রেনিং পিরিয়ড আমাদের রাজশাহী ট্রেনিং করেছি, তখন আমাদের শিক্ষকরা বলতো যে একটা সঠিক তথ্য নিতে গেলে তোমরা ওই এলাকাতে যাও, একজন শিক্ষককে খোঁজো, একজন শিক্ষককে খোঁজো, তার মাধ্যমে সঠিক তথ্যটা জানা। এই জন্য আমরা মার্ডার যখন হয়, একটা রেপ হয়, ডাকাতি হয়, সঠিক কোনো তথ্য নেওয়ার জন্য আমরা কোথায় যাই? আগে ওই গ্রামে যে আমরা খুঁজি যে শিক্ষককে, শিক্ষককে, কারণ যে শিক্ষক ওনার দ্বারা অন্তত মিথ্যা কথা বেরোবে না, ওনার দ্বারা আমরা সঠিক তথ্য আমরা পাবো। আমরা এখনও মনে করি, আমি বিশ্বাস করি আপনারা আমাদের গুরু, শিক্ষাগুরু, আপনারা সবার ঊর্ধ্বে, আপনাদের সবার ঊর্ধ্বে আমি রাখতে চাই। আমি সবসময় রাখি, আমি কিছু টিচারদের সম্মান করি। তো নিকোর কাছার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য আপনাদের সহযোগিতা কামনা করি।
এলাকায় যদি কোনো স্টুডেন্ট কেউ যদি চাঁদাবাজি, মাদক, বাল্যবিবাহ, ইত্যাদি বা এই ধরনের কোনো তথ্য আপনারা পান, প্লিজ আমাকে জানাবেন, মোবাইলে জানাবেন যে ভাই এই ঘটনা আমার এলাকায় এই মাদক বিক্রি করতেছে বা আমার এলাকায় একটা বাল্যবিবাহ হচ্ছে, সেটা আমরা সর্বোত্তম চেষ্টা করবো সেটা প্রতিরোধ করার জন্য, আর আমি প্রিন্সিপালভাবে বলছি, আমি অন্তত কথা দিচ্ছি মাসে 2 দিন ক্লাস নিতে চাই। মাসে 2 দিন আসবো এখানে, আপনাদের এখানে 2 দিন আসবো। আমার বলা হয়েছে যে সাবজেক্ট আসলে আমি সাবজেক্ট ভুলে গেছি, কারণ 18-20 বছর আমার সেই ইকোনমিক্স থেকে আমি আইন নিয়ে আসি। আমি প্রাথমিক বিশেষ করে ইত্যাদি, বাল্যবিবাহ, মাদক, তারপরে নারীর প্রতি যে সহিংসতা, আরেকটা ছোটো একটা ঘটনা বলি, নারী নিরাপত্তা বিষয়ে আমরা আলোচনা করবো, যেহেতু এখানে মেয়েরা থাকে। ছোট্ট একটা ঘটনা বলি, এই যে মনে হয় গত সপ্তাহে একটা কমপ্লেন আমার কাছে আসছে, সে মেয়েটা মহিলা 19-20 বছর বয়স, সে তার একটা 6 বছরের বাচ্চা রেখে চলে গেছে। মা হয়তো হাওয়া করে কাঁদছে, চলে গেছে মহিলার সঙ্গে, সে মহিলার সঙ্গে চলে গেছে। তার স্বামীও দেখতে সুন্দর, বাচ্চারা সুন্দর, চলে গেছে। কীভাবে চলে গেছে? আর একটা মহিলা তাকে টোপ দিচ্ছে যে তুমি চলে আসো, তোমার স্বামী ভালো ইনকাম করে না, আয় রোজগার করে না, আমি তোমাকে একটা চাকরি দিব, আমি তোমাকে একটা চাকরি দিব। তো সে মেয়েটা চলে গেছে, যাওয়ার পরে তাকে আটকানো হয়েছে, তাকে দিয়ে শারীরিকভাবে নির্যাতন করানো হচ্ছে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে, বিভিন্ন প্রলোভনে পড়ে যাতে আমরা মেয়েরা যাতে হয়রানি না হয়, অন্তত পাচারের শিকার না হয়, এটা খেয়াল রাখতে হবে। তো সর্বোপরি আপনাদের সবার সহযোগিতা কামনা করে এবং আমি দুপুর কথা আইন শৃঙ্খলা যাতে আপনাদের সহযোগিতা ঠিক রাখতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। কথার ভিতরে যদি কোনো রকম কাউকে মনোকষ্ট দিয়ে আমি কথা বলে থাকি, আপনারা নিজে সেটা ক্ষমা করে দেবেন। ভালো থাকবেন, আমাদের জন্য আল্লাহ হাফেজ।